আচ্ছা, আজ আমরা কন্ডাক্ট্যান্সের থার্ড ক্লাসে ইকুইভ্যালেন্ট অ্যান্ড মোলার কন্ডাক্ট্যান্সের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কটা দেখতে চাইব। অর্থাৎ মোলার কন্ডাক্ট্যান্সের সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের সম্পর্ক কি, কিভাবে আমরা যে কোনো ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সে বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সকে মোলার কন্ডাক্ট্যান্সে রূপান্তরিত করতে পারি। তো এটা দেখার পর আমরা ইকুইভ্যালেন্ট বা মোলার কন্ডাক্ট্যান্সের ভেরিয়েশন উইথ ডাইলিউশন, অর্থাৎ ইলেকট্রোলাইটিক সলিউশনের ডাইলিউশনের সাথে তার ভেরিয়েশনটা এই ইকুইভ্যালেন্ট এবং মোলার কন্ডাক্ট্যান্সের কীভাবে ভ্যারি করে সেটা আমরা আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা শুরু করতে চলেছি যে রিলেশনশিপ বিটুইন equivalent and molar conductance. Equivalent and molar conductance. মোলার কন্ডাক্ট্যান্সের সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের রিলেশনশিপটা ঠিক এক্স্যাক্ট কি? তো আমরা ইকুইভ্যালেন্ট এবং মোলার কন্ডাক্ট্যান্সের যে ইকুয়েশনগুলো পেয়েছি আগের দিন, দ্যাট ইজ ল্যামডা সমান ল্যামডা ইকুইভ্যালেন্ট সমান কাপ্পা কে ইন্টু 1000 বাই সি বা এন, যেখানে n means the concentration of the solution in normality and lambda m molar conductance, lambda m সমান আমি কি লিখতে পারি k kappa into 1000 by m, যেখানে m the molar concentration of the solution, সলিউশনের molar concentration, and n means হচ্ছে normal concentration of the solution। দুটোর মধ্যে ডিফারেন্সটা তো ঠিক আমরা এই জায়গাতেই দেখেছিলাম, এখানে কনসেন্ট্রেশন অফ সলিউশনের নরমালিটিতে দেখব, এটাকে আমরা মোলারিটিতে দেখব। এবার আমরা যদি এই দুটো সমীকরণ থেকে নরমালিটির সাথে মোলারিটি এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের সাথে মোলার কন্ডাক্ট্যান্সের রিলেশনশিপটা দেখতে চাই, তাহলে কি দেখব না, 1 ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2, এক নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দেখো এখানে কি দাঁড়াবে, ল্যামডা ইকুইভ্যালেন্ট বাই ল্যামডা এম মোলার, এটা সমান দেখো কে ইন্টু 1000 কাপ্পা ইন্টু 1000 বাই এন ইন্টু, এটা যখন ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি করতে পারি m ডিভাইডেড বাই কাপ্পা ইন্টু 1000। তাহলে দেখো এটা কেটে গেলে পড়ে থাকবে কি m বাই n, অর্থাৎ মোলারিটি বাই নরমালিটি, অর্থাৎ ল্যামডা ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ল্যামডা মোলার, এটা সমান দাঁড়ালো কি ল্যামডা ইকুইভ্যালেন্ট বাই ল্যামডা মোলার, এটা সমান মোলারিটি বাই নরমালিটি, অর্থাৎ সলিউশনের গাঢ়ত্বটা মোলারিটিতে যেটা ডিভাইডেড বাই নরমালিটিতে, এই দুটো রেশিও। এবার আমরা যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে আমরা কি জানি যে মোলারিটির সাথে নরমালিটির একটা রিলেশনশিপ আছে। কি সেটা না, যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশন যদি আমার ইলেকট্রোলাইটটা ধরো সাপোজ ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এই CaCl2টাকে আমাকে দেখতে হবে যে ইলেকট্রোলাইটটা ভাঙে কিভাবে। যে কোনো ইলেকট্রোলাইট অর্থাৎ যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলারিটিকে নরমালিটির সাথে রিলেট করতে হবে আমাকে। যদি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমি ক্যালসিয়াম ক্লোরাইডকে নিতে পারি CaCl2, তাহলে এটা ভাঙে কিভাবে Ca+2 প্লাস 2Cl মাইনাস। এবার দেখো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলারিটির সাথে নরমালিটির রিলেশনশিপটা কি না, নরমালিটি n সমান আমি লিখতে পারি n ইনটু মোলারিটি, এটা আমাদের জানা ইকুয়েশন। অর্থাৎ দ্রবণের নরমালিটিটা n একটা ফ্যাক্টর ইনটু মোলারিটি, যেখানে n কি, n মিন্স হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষ্যটা যে যে আয়নে বিয়োজিত হচ্ছে সেই তাদের মধ্যে ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা আয়নের
টোটাল ভ্যালেন্সি অর্থাৎ মোট যোজ্যতা। টোটাল ভ্যালেন্সি বলতে কি বোঝায়, এই যে তড়িৎ বিশ্লেষ্যটা যে আয়নে ভাঙলো, এখানে ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা আয়নকে আমরা দেখবো, তার যে টোটাল ভ্যালেন্সি দ্যাট মিন্স তার মোট যোজ্যতা। মোট যোজ্যতা মানে ক্যাটায়নের সংখ্যা ইনটু তার মাথায় থাকা চার্জের নিউমেরিক্যাল ভ্যালুটার গুণফল। অর্থাৎ এই ক্যাটায়নের চার্জ 2, আমি যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়ামের ক্ষেত্রে চার্জ কত 2, নিউমেরিক্যাল সংখ্যাটাকে যদি দেখি ক্যালসিয়ামের সংখ্যা কত 1, দ্যাট ইজ 2। আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, ক্লোরিনের সংখ্যা কত 2, চার্জ কত 1, তাহলে 1 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। সংখ্যাটা দু ধরনের আয়ন দিয়ে যদি আমি দেখি একই আসবে। তাহলে এইটা হচ্ছে নর্মালিটির সাথে মোলারিটির রিলেশনশিপ। তাহলে আমি যদি নর্মালিটির জায়গায় n ইন্টু m কে বসাই, তাহলে দেখো এই সমীকরণটা দাঁড়াবে কি না, ল্যামডা ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে m ডিভাইডেড বাই n ইন্টু m। তাহলে mm যদি ব্যালেন্স হয়ে যায়, কেটে যায়, তাহলে পড়ে থাকলো কি ল্যামডা ইকুইভ্যালেন্ট বাই, তাহলে আমি যদি এখানটায় লিখি, তাহলে এটাকে যদি আমি কেটে দিতে পারি, তাহলে আমি লিখতে পারি যে ল্যামডা ইকুইভ্যালেন্ট, ওপরটা মুছে দিই, তাহলে সম্পর্কটা আসছে ল্যামডা ইকুইভ্যালেন্ট বাই ল্যামডা মোলার সমান 1 ডিভাইডেড বাই n, যেখানে nটা কি, n হচ্ছে ওই যে টোটাল ভ্যালেন্সি অফ দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন, ক্যাটায়ন অথবা অ্যানায়নের মোট যোজ্যতা। সেই সংখ্যাটা কি বললাম না, সেই সংখ্যাটা ডিপেন্ড করছে কি ধরনের ইলেকট্রোলাইটকে আমি নিচ্ছি, নিয়ে তার কন্ডাক্টেন্সটা দেখতে চাইছি, তার উপর নির্ভর করবে। ইলেকট্রোলাইট আমি যদি বলি, এমন কোন ইলেকট্রোলাইট নিয়েছি দ্যাট ইজ NaCl, সোডিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ 1:1 টাইপের ইলেকট্রোলাইট। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো NaCl, Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে একটা Na প্লাস একটাই Cl মাইনাস, তাহলে n এর মান কত 1:1, তাহলে n সমান এর ক্ষেত্রে 1, that is 1, that is equivalent conductance is equal to molar conductance। তো এই রকম ভাবে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে n এর ভ্যালুটাকে তোমাকে দেখতে হবে। আমি যদি নিতে পারি Na2SO4 সোডিয়াম সালফেট, দেখো Na2SO4 সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেটটা 2Na প্লাস, দুটো Na প্লাস প্লাস SO4 মাইনাস 2, এই আয়নে ভেঙে যায়, তাহলে দুটো Na প্লাস প্লাস SO4 মাইনাস 2 যদি আমরা দেখি, দেখো তাহলে এখানে n এর ভ্যালুটা এই ক্ষেত্রে কত, যদি সোডিয়ামকে দিয়ে দেখি চার্জ কত 1 ইন্টু 2 দ্যাট ইজ 2, n সমান হচ্ছে 2। যদি আমি সালফেট আয়নকে দিয়ে দেখি এর সংখ্যা 1 ইন্টু এর যোজ্যতা কত 2, তাহলে n সমান 1 ইন্টু 2 দ্যাট ইজ 2। তাহলে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে n এর ভ্যালুটা ডিফারেন্ট, বিভিন্ন রকম হবে, সেটা টোটাল ডিপেন্ড করছে কোন ধরনের ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে নিয়ে আমি তার কন্ডাক্ট্যান্সটাকে দেখতে চাইছি। কিন্তু কখন কখন এটা 1:1 টাইপের ইলেকট্রোলাইট যদি হয়, অর্থাৎ একটা ক্যাটায়ন একটা অ্যানায়নে ভেঙে যায়, যাদের চার্জগুলো যদি 1 ইউনিট করে হয়, তাহলে তার ক্ষেত্রে ল্যামডা ইকুইভ্যালেন্ট আর ল্যামডা মোলার এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো এই গেল আমার ইকুইভ্যালেন্ট এন্ড মোলার কন্ডাক্ট্যান্সের মধ্যে রিলেশনশিপ। তোমাকে বিভিন্ন সলিউশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বার করতে দিতে পারে, সেখান থেকে মোলার কন্ডাক্ট্যান্সে রূপান্তরিত করতে হতে পারে, ঠিক। তো এবার আমরা আসতে চাইছি যে ইকুইভ্যালেন্ট বা মোলার কন্ডাক্ট্যান্স কিভাবে সলিউশনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো দেখো আমরা এখানে দেখতে চাইছি ভেরিয়েশন অফ মোলার কন্ডাক্ট্যান্স উইথ ডাইলিউশন। ডাইলিউশনের সাথে মোলার কন্ডাক্ট্যান্সের ভেরিয়েশনটাকে আমরা দেখতে চাই, অর্থাৎ যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে যদি আমি ডাইলিউট করতে থাকি, তাহলে তার মোলার কন্ডাক্ট্যান্সটা কিভাবে পরিবর্তিত হবে। এবার এটা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা আমাদের তৈরি করতে গেলে দু ধরনের ইলেকট্রোলাইটকে নিয়ে আমাকে আলাদা আলাদাভাবে দেখতে হবে। দেখো এই ভেরিয়েশনটা আমি যদি দুটো ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখতে চাইছি, দ্যাট ইজ স্ট্রং অ্যান্ড উইক। স্ট্রং ইলেকট্রোলাইট
অ্যান্ড উইক ইলেক্ট্রোলাইট। এই দু ধরনের ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে আমরা এই কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে দেখতে চাইবো, মোলার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ডাইলিউশনের সাথে কি এফেক্ট দিচ্ছে। আমরা জানি স্ট্রং ইলেক্ট্রোলাইট ইজ 100% ডিসোসিয়েট, দ্যাট ইজ NaCl। NaCl বা যে কোনো স্ট্রং ইলেক্ট্রোলাইট 100% ডিসোসিয়েশনে পার্টিসিপেট করে, অর্থাৎ অবিয়োজিত অণুর কোনো অস্তিত্ব থাকে না এই ধরনের ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে, টোটালি আয়নে তারা দেওয়া মাত্রই ভেঙে বেরিয়ে যেতে পারে। কিন্তু উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড, উইক ইলেক্ট্রোলাইট এইটা কিন্তু 100% তো নয়, মাচ লেস দ্যান 100%, মাচ লেস দ্যান, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা আমি বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10% এর মধ্যে এটা আয়নাইজ করে, বাকিটা অবিয়োজিত অণু হিসেবে থেকে যায়। তাহলে দু ধরনের ইলেক্ট্রোলাইটের মধ্যে ডিফারেন্স এটা। এবার আমরা এই দু ধরনের ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে মোলার কন্ডাক্ট্যান্সের পরিবর্তন ডাইলিউশনের সাথে দেখব। কিভাবে দেখব? আগের ক্লাসে আমরা মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্টটাকে পরিষ্কার করেছি যে কি না, মোলার কন্ডাক্ট্যান্স হচ্ছে আমার সেই কন্ডাক্ট্যান্স যেখানে যে ইলেকট্রোলাইট সলিউশনটাকে আমি নিচ্ছি তার 1 মোল পরিমাণ ওই ইলেকট্রোলাইটটা ডিসলভ আছে যতটা সলিউশনের ভিতরে, সেই টোটাল সলিউশনটাকে যদি আমি নিয়ে তার কন্ডাক্ট্যান্সটাকে দেখতে চাই তাহলে যে কন্ডাক্ট্যান্স ভ্যালুটা আমার দেবে সেটাই আমার কাছে মোলার কন্ডাক্ট্যান্স। অর্থাৎ আমি এক কথায় যদি বলি যে 1 মোল ইলেকট্রোলাইট ডিসলভ আছে যতটা দ্রবণের ভিতরে, সেই টোটাল সলিউশনটাকে যদি আমরা কোনো কন্ডাক্টিভিটি সেলে নিয়ে তার কন্ডাক্ট্যান্সটাকে মেজার করতে পারি তাহলে সেটাই আমার কাছে মোলার কন্ডাক্ট্যান্স। তো এবার আমরা এই দু ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কন্ডাক্ট্যান্সটাকে যদি তার ডাইলিউশনের সাথে ভেরিয়েশনটাকে দেখতে চাই, কি আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি, দেখো যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা দেখো দুটো বিষয়ের ওপর বেসিক্যালি নির্ভরশীল। কি কি? ফার্স্ট হচ্ছে নাম্বার অফ আয়নস, আয়নের সংখ্যা, যেহেতু যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাটা বা কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কতটা পরিমাণ কারেন্টকে ক্যারি করছে সেটা টোটালি ওই দ্রবণে থাকা আয়নের সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। এবং সেকেন্ড আর একটা বিষয়ের উপর নির্ভরশীল, সেটা কি না ভেলোসিটি অফ দ্য আয়ন, আয়নগুলোর ভিতরকার গতিবেগের ওপর নির্ভরশীল, মানে আয়নগুলো কি ভেলোসিটি নিয়ে ইলেকট্রোডের দিকে ছুটে গিয়ে সে তার চার্জটাকে মুক্ত করতে পারবে সেই ভেলোসিটি ওপরও কিন্তু নির্ভরশীল। এবং দুটো ফ্যাক্টরই সমান গুরুত্বপূর্ণ। আমরা যদি অল আদার ফ্যাক্টরসকে যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে এই দুটো ফ্যাক্টরকে যদি দেখতে চাই আমরা কনসেন্ট্রেশন চেঞ্জ করে এই দুটো ফ্যাক্টরের পরিবর্তনগুলোকে আমি দেখতে পারবো। কিভাবে? ধরো এইটা আমার একটা কন্ডাক্টিভিটি সেল, যেখানে এই দুটো আমার ইলেকট্রোড, এই ইলেকট্রোড দুটোর ভিতরে আমি ইলেকট্রিসিটি পাস করাতে চাইছি। তো কি হচ্ছে যে ইলেকট্রোলাইট সলিউশনটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, দ্যাট ইজ NaCl। NaCl কে দ্রবণে দেয়া মাত্র কি ঘটনা ঘটছে দেখো, যেহেতু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দ্রবণে দেওয়া মাত্রই Na+Cl- এ ভেঙে যাচ্ছে। ঠিক? এবার মোলার কন্ডাক্ট্যান্স আমার বলছেটা কি, কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে যে মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্ট বলছে তুমি যদি একটা দ্রবণ নিতে পারো, ধরো আমি এই NaCl এর এই দ্রবণটাকে এখানে নিয়েছি, একটা সি মোলার দ্রবণ, সি মোলার একটা দ্রবণ NaCl আমি এখানে বানিয়েছি। মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্ট হচ্ছে এই দ্রবণের ঠিক সেই পরিমাণ ভলিউমটাকে তোমাকে নিয়ে তার কন্ডাক্ট্যান্সটা দেখতে হবে যেটা তার মোলার কন্ডাক্ট্যান্সকে শো করবে। কতটা না, যতটুকুর ভিতরে ওই স্পেসিফিক ইলেকট্রোলাইটের 1 মোল পরিমাণ ডিসলভ রয়েছে সেই পরিমাণ সলিউশনটুকুকে তুলে নিয়ে এসে এইরকম কন্ডাক্টিভিটি সেলে ফিল আপ করে তার কন্ডাক্ট্যান্স যেটা পাবে সেটাই তার মোলার কন্ডাক্ট্যান্স। এইবার আমি ঠিক তাই করলাম, এই দ্রবণকে তুলে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে এট ফার্স্ট তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে দেখতে চাইলাম, তার একটা মান পেলাম আমি। তো সাপোজ সি মোলার কনসেন্ট্রেশনে তার একটা কন্ডাক্ট্যান্স ভ্যালু পাওয়া গেল। এইবার আমাদের কনসেপ্ট হচ্ছে দ্রবণটাকে আমরা আস্তে আস্তে ডাইলিউট করছি, লঘু করছি।
লঘু করার সাথে সাথে মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্টটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে দেখো ডাইলিউশনের সাথে কি বলছে, আমাদের মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্ট এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে আছে যে 1 মোল পরিমাণ ইলেকট্রোলাইট যতটা সলিউশনের মধ্যে ডিজলভ আছে ততটাকেই কিন্তু আমাকে নিতে হবে। এবার সলিউশনটাকে যত ডাইলিউট করছি, ডাইলিউট করার সাথে সাথে যে দুটো ফ্যাক্টরের ওপর মোলার কন্ডাক্ট্যান্স ডিপেন্ড করেছিল, তার মধ্যে ফার্স্ট ছিল আয়নের সংখ্যা। আয়নের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন আমরা এখান থেকে লক্ষ্য করছি না, কারণ মোলার কন্ডাক্ট্যান্স আমাকে যদি 1 মোল পরিমাণ ইলেকট্রোলাইটের কন্ডাক্ট্যান্স কি বলা হয়, তাহলে যত দ্রবণটাকে আমি ডাইলিউট করে লঘু করব, সেই দ্রবণটার তত বেশি পরিমাণকে নিয়ে আমাকে কন্ডাক্ট্যান্সটা দেখতে হবে। তার কারণ হচ্ছে দ্রবণ লঘু হওয়ার সাথে সাথে কোনো গাঢ় দ্রবণে 1 মোল যতটুকু সলিউশনের ভিতরে ডিজলভ ছিল, কোনো লঘু দ্রবণের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি সলিউশনের ভিতরে 1 মোলটা ডিজলভ থাকতে দেখবো আমরা। তার মানে বেসিক্যালি কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুকরণের সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লঘুকরণের সাথে সাথে মোলার পরিবাহিতার যে ফ্যাক্টর, যে আয়নের সংখ্যার পরিবর্তন কিন্তু ঘটছে না, কারণ ওই ফ্যাক্টরটা কিন্তু রিমেন্স ফিক্সড। এটা আয়নের সংখ্যা পরিবর্তন না হলে আর কি ঘটতে পারে না, আয়নগুলোর ভেলোসিটির পরিবর্তনটা আমার কাছে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কিভাবে? ধরো আমার যখন সলিউশনটা খুব কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল, খুব গাঢ় দ্রবণে ছিল, গাঢ় দ্রবণে এই যে আয়নগুলো খুব কাছাকাছি অবস্থান করছিল, আয়নগুলোর অবস্থান খুবই কাছাকাছি। খুব কাছাকাছি অবস্থান করার ফলে এই যেহেতু দুটো আয়ন পরস্পর বিপরীত চার্জযুক্ত আয়ন দুটোর ভিতরে একের অন্যজনের ওপরে একটা এফেক্ট কাজ করে। অর্থাৎ যখন কনসেন্ট্রেটেড সলিউশনে এরকম আয়ন পেয়ারগুলো থাকবে, এই সলিউশনের কন্ডাক্ট্যান্সকে আমি যখন দেখতে চাইবো, তখন দেখো এই Cl মাইনাস যেটা পজিটিভ তড়িৎদ্বারের দিকে ছুটে যেতে চাইছে, এর এই ছুটে যাওয়াটাকে বাধাপ্রাপ্ত করে কে পিছন দিকে টানে Na প্লাস আয়নটা। তার কারণ হচ্ছে এই আয়নগুলোর ভিতরে একটা ইন্টারাকশন কাজ করে। এবার এই ইন্টারাকশনের মানটা কখন সব থেকে ম্যাক্সিমাম দেখবো, যত দ্রবণকে আমরা কনসেন্ট্রেটেড হতে দেখবো। কনসেন্ট্রেটেড দ্রবণে আয়নগুলো খুব ক্লোজলি অবস্থান করে, খুব কাছাকাছি অবস্থান করে, তার ফলে একটা আয়নের সাথে আরেকটা আয়নের একটা ইন্টারাকশন থেকেই যায়। এই ইন্টারাকশনের কারণে যখন আমি এই সলিউশনের কন্ডাক্ট্যান্সটাকে দেখতে চাইছি, একটা আয়ন অন্য একটা আয়নের কন্ডাক্ট্যান্সটাকে কি করে ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে। কোনটাকে না, তার ভেলোসিটি প্রভাবিত করার কারণে, অর্থাৎ তার গতিবেগটাকে প্রভাবিত করার কারণে সেটার কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকেও কিন্তু প্রভাবিত করতে পারে। এবার দ্রবণটাকে যত আমি ডাইলিউট করতে থাকছি, কি ঘটনা ঘটছে দেখো, এই ডাইলিউশনের সাথে সাথে একই মোলার কনসেন্ট্রেশন বিশিষ্ট সলিউশনের আয়নগুলোর ভিতরে একটা সেপারেশন তৈরি হয়, আয়নগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। অর্থাৎ সলিউশনটা যত ডাইলিউট হচ্ছে তখন আয়নগুলোর ভিতরে গ্যাপটা অনেকখানি বেড়ে যায়। বাড়তে থাকলে কি হবে না, এই আয়নের থেকে প্রভাবটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারে। ওই যে পিছন দিকে টানার প্রভাব, এই যে স্বতঃস্ফূর্তভাবে পজিটিভ ইলেকট্রোডের দিকে ছুটবে, এই ছোটাটাকে আটকাতে পারে উল্টো দিক থেকে এর একটা টান, এই টানটা থেকে সে ক্রমশ মুক্ত হতে থাকবে যত সলিউশনের কনসেন্ট্রেশনটাকে কি করব আমরা কমাতে থাকবো। ঠিক? এবার তুমি বলবে স্যার এটা আমি কতক্ষণ কমাতে পারি? হ্যাঁ, আমরা এটা কমাতে 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 সলিউশনটা ডাইলিউট করতে 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 আমরা এমন অবস্থা পর্যন্ত নিয়ে যেতে পারি, যে অবস্থায় আমি ভাবতে পারি এই আয়নটা এই আয়নের প্রভাব থেকে টোটালি মুক্ত হতে পেরেছে। হাইপোথেটিক্যাল একটা কনসেপ্ট আমরা বা একটা কনসেন্ট্রেশনের জায়গাতে আমরা আসতে পারি, যে হাইপোথেটিক্যালি কি না, আমি বলতে পারি যে সলিউশনটাকে লঘু করার সাথে সাথে তাহলে আমি দেখতে পাচ্ছি কি, সলিউশন লঘু করার সাথে সাথে আয়নগুলোর ভেলোসিটি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কারণ একটা আয়ন অন্য একটা আয়নের প্রভাব থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারছে, তার ফলে তার ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে, তার ফলে তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে যদি আমি লঘু করতে থাকি,
লঘু করার সাথে সাথে তার মোলার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কিন্তু ইনক্রিজ করে যাবে, আস্তে 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 বৃদ্ধি পাবে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে এই বৃদ্ধিটা স্যার কতক্ষণ চলতে থাকবে? এই বৃদ্ধিটা চলতে 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 একটা সীমাস্থ মানে গিয়ে পৌঁছাবে যখন এই আয়ন দ্বারা টোটালি ফ্রি হয়ে গেছে, অর্থাৎ একটা আয়নের সাথে অন্য একটা আয়নের কোনো প্রভাবই আর কাজ করবে না। এই অবস্থায় আমি ধরে নিতে পারি এটা কখন হওয়া সম্ভব? আমি ধরে নিতে পারি একটা ইনফাইনাইট ডাইলিউশন। এটাকে আমি যে অসীম লঘু দ্রবণে রূপান্তরিত করি, তার মানে অসীম লঘু দ্রবণের কনসেপ্ট মানে কিন্তু এরকম নয় যে একটা অসীম দ্রবণ, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হাইপোথেটিক্যালি কোনো অসীম লঘু দ্রবণ বা ইনফাইনাইট ডাইলিউশন বলতে আমরা দ্রবণের ঠিক সেই কন্ডিশনটাকে অ্যাচিভ করতে চাইছি যে কন্ডিশনে গিয়ে আয়নগুলো একে অপরের প্রভাব মুক্ত হতে পারছে, সেই অবস্থাটাকে তার ইনফাইনাইট ডাইলিউশন বলছি। এবং সেই ইনফাইনাইট ডাইলিউশনে গিয়ে তাহলে যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হবে না, তার কনসেন্ট্রেশনটা তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে রিচ করবে। এই যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সাথে সাথে তাহলে যেটা আমি দেখলাম যে কন্ডাক্ট্যান্স ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে এক ইনফাইনাইট ডাইলিউশনে সেটা গিয়ে ম্যাক্সিমাম কন্ডাক্ট্যান্স শো করবে। সেটাকে আমরা ল্যামডা নট দিয়ে ইন্ডিকেট করবো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট বা মোলার কন্ডাক্ট্যান্স ল্যামডা নট এম, দ্যাট ইজ মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। অর্থাৎ আমরা এখান থেকে এটুকু ক্লিয়ার করতে পারলাম যে যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার ডাইলিউশনের সাথে সাথে তার কি হতে পারে না, তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই একটা সময় পর তার একটা সীমাস্থ মানে গিয়ে পৌঁছবে। দ্যাট ইজ এটাকে আমরা বলছি মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশনের কনসেপ্ট কিন্তু ঠিক এটাই যে ইনফাইনাইট ডাইলিউশন বলতে আমি একটা ইনফাইনাইটলি ভলিউমযুক্ত কোনো দ্রবণের কথা বলছি না। ইনফাইনাইট ডাইলিউশন হচ্ছে আমার দ্রবণের ঠিক সেই কন্ডিশনটা যে কন্ডিশনে গেলে আয়নগুলো একে অপরের প্রভাবটাকে কাটিয়ে উঠতে পারে পুরোপুরি, সেই কন্ডিশনটাকে আমরা এখানে ইনফাইনাইট কথা দিয়ে ইন্ডিকেট করছি। তো এই অবস্থায় যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই গাঢ়ত্বের মানে কনসেন্ট্রেশনের সাথে সাথে এর ল্যামডা ভ্যালুটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেই ভ্যালুটা কিরকম দাঁড়াবে? ধরো আমি এখান থেকে রুট সি অর্থাৎ কনসেন্ট্রেশনটাকে এই অ্যাক্সিস বরাবর ইন্ডিকেট করছি আর ল্যামডা এমটাকে এই অ্যাক্সিস বরাবর ইন্ডিকেট করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি আমার হয় তাহলে যত আমি গাঢ়ত্বটাকে আস্তে আস্তে কমাচ্ছি তত তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অ্যাক্সিস বরাবর কন্ডাক্ট্যান্স ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকছে, এই কনসেন্ট্রেশন ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকছে, আর এই অ্যাক্সিস বরাবর কন্ডাক্ট্যান্স ভ্যালুটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকছে। তাহলে এই রকম ভাবে আমরা একটা স্ট্রেট লাইন প্লট পেতে পারবো, যে প্লটে একদম সিটা সমান যখন 0, দ্যাট ইজ এই কন্ডিশনে তার ইনফাইনাইট ডাইলিউশনের তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা মোলার কন্ডাক্ট্যান্স ভ্যালুটার মানটা আমার কাছে নোন হয়ে যাবে। অর্থাৎ যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ইনফাইনাইট ডাইলিউশনের সাথে সাথে কন্ডাক্ট্যান্সের ভেরিয়েশন এবং এক ইনফাইনাইট ডাইলিউশনে তার মোলার কন্ডাক্ট্যান্সের কনসেপ্টটা আমরা এখান থেকে মোটামুটিভাবে বুঝতে পারলাম। এবার আমরা ঠিক একই কনসেপ্ট আসতে চাইছি কোনো তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। সাপোজ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এখানে যেটা ঘটে সেটা দেখো, ধরো আমার কাছে এরকম একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে অ্যাসিটিক অ্যাসিডের একটা দ্রবণ দেওয়া আছে CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ কি করছে, CH3COO- প্লাস H প্লাস এই আয়নে ভাঙছে। কনসেপ্ট ওয়াইজ এর ভেরিয়েশনটা আমরা দেখতে পারি কিভাবে না, কনসেন্ট্রেশনটাকে কমানোর সাথে সাথে বা ডাইলিউশনের সাথে সাথে এর মোলার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কিভাবে প্রভাবিত হতে পারে। প্রথমে দেখো, যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে দেওয়া মাত্রই টোটালি আয়নাইজড হয়ে গিয়েছিল, তাহলে আয়নের সংখ্যাটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ফিক্সড হয়ে গেছিল। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। কি
আমরা জানি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয়, তাহলে আলফা 1 মোলের মধ্য থেকে আলফা মোল আয়নে ভেঙে যায়, 1 মাইনাস আলফা মোল অবিয়োজিত অণু হিসেবে থেকে যায়। এবার আলফাটাকে আমরা কি বলি? আলফাটা তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা। এবার যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এই আলফা ভ্যালুটা দেখো, অসওয়াল্ড ডাইলিউশন ল কি বলছে? অসওয়াল্ড ডাইলিউশন ল বলছে এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাটা যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে উইথ ডাইলিউশন ইনক্রিজ করতে থাকে। অর্থাৎ লঘুতার সাথে সাথে আলফা ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। তা লঘুতার সাথে সাথে যদি আলফা ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকে, তাহলে আয়নের সংখ্যাগুলোও বৃদ্ধি পাবে। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে যখন আমি লঘু করছি, আয়নের সংখ্যা কিন্তু তখন এখানে ইনক্রিজ করছে। তাহলে দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেটা ছিল আমার আয়নের সংখ্যা ফিক্স ছিল, এখানে কিন্তু তাই নয়, আয়নের সংখ্যা ইনক্রিজ করছে। আয়নের সংখ্যা ইনক্রিজ করার অর্থ কি? আয়নের সংখ্যা ইনক্রিজ করার অর্থ তার কন্ডাক্টিভিটি ভ্যালুটা অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। ঠিক? তাহলে আমরা যদি আয়নের সংখ্যার দিক থেকে ফার্স্ট পয়েন্টে দেখি যে নাম্বার অফ আয়নস, আয়নের সংখ্যা ইনক্রিজ করে গেল, কন্ডাক্ট্যান্স ভ্যালু ইনক্রিজ করবে, এটা স্বাভাবিক। 2 নম্বর কি? 2 নম্বর ডাইলিউশনের সাথে সাথে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে ঘটনা ঘটিয়েছিল, একই সেকেন্ড এরকম ঘটনা ঘটাবে না? অবশ্যই এর ক্ষেত্রেও আমরা তাই দেখব। দ্রবণটাকে যত লঘু করতে থাকবো, এক্ষেত্রেও কিন্তু এই আয়নগুলোর ভিতরে ডিস্টেন্সটা বাড়তে থাকবে, এই দূরত্বটা বাড়তে থাকবে। দূরত্বটা বাড়তে 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 এক্ষেত্রেও আমরা ঠিক ওই সীমাস্থ অবস্থাটাকে ভাবতে পারি, আমি কল্পনা করতে পারি যে ওই অবস্থায় যখন আয়ন দুটোর ভিতরে আর কোনো আকর্ষণ কাজ করছে না, অর্থাৎ একটা আয়ন অন্য একটা আয়নের প্রভাব থেকে টোটালি মুক্ত হতে পেরেছে, এই কন্ডিশনটা এক্ষেত্রেও আসতে পারে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দুটো ফ্যাক্টরই আমার কাজ করছে। ফার্স্ট, নাম্বার অফ আয়ন ইনক্রিজ করছে, আয়নের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে উইথ ডাইলিউশন আয়নের সংখ্যা, আয়নের ভেলোসিটিটাও কিন্তু ইনক্রিজ করছে। এই দুটো মানে ভেলোসিটি ইনক্রিজ করছে, আয়নের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে ডাইলিউশনের সাথে সাথে। তাহলে দেখো, এক্ষেত্রে এদের পরিবর্তনটা কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কিভাবে হবে না? কন্ডাক্ট্যান্স ভ্যালুটার পরিবর্তন আমি যদি ঠিক এইরকম গ্রাফিক্যালি আমি দেখতে চাই, তাহলে এই রকম একটা গ্রাফ যদি আমি এক্ষেত্রেও বানাতে চাই যে রুট সি ভার্সেস ল্যামডা, তাহলে দেখো এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে গ্রাফটা যেরকম ছিল যে প্রথমে কনসেন্ট্রেশনটা বাড়ার সাথে সাথে, এই কনসেন্ট্রেশন কমার সাথে সাথে দেখো কন্ডাক্ট্যান্স ভ্যালুটা একটু 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 করে বাড়তে থাকলো। এই ক্ষেত্রেও তাই, যত কনসেন্ট্রেশনটাকে আমি কমাচ্ছি এই কন্ডাক্ট্যান্স ভ্যালুটা দেখো বাড়ছে। বাড়তে 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 কি কারণে বাড়ছে? এক্ষেত্রে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে আয়নের সংখ্যা বাড়ছে উইথ ডাইলিউশন, সেকেন্ড হচ্ছে ভেলোসিটি অফ দ্য আয়ন, আয়নের ভেলোসিটি গুলো বাড়ছে। ঠিক একই কনসেপ্ট আমরা যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এবং এই বাড়তে 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 আমরা যখন সেই সীমাস্থ অবস্থায় যেতে চাইছি, তখন দেখতে চাইছি এই কন্ডিশনে তার বৃদ্ধিটা একদম পিকটা ঠিক এইরকম। অর্থাৎ কনসেন্ট্রেশনটাকে যখনই আমরা খুব কম করছি, তখন দেখছি এটা টাইট মানে খুব পিক আপ, মানে এটা হাইলি ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এদেরকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এর গ্রাফটা আমার কিরকম আসবে? এর একটা এইরকম গ্রাফ পাবো। এইটা আমার যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন ভার্সেস এই ল্যামডা ভ্যালুটাকে ইন্ডিকেট করে। কিন্তু প্রবলেম কি হচ্ছে, এই গ্রাফ থেকে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি করতে পারি আমরা না, ইনফাইনাইট ডাইলিউশনে তার অসীম লঘুতার ক্ষেত্রে তার কি বার করতে পারি না, না তার অসীম লঘু দ্রবণের ক্ষেত্রে তার ল্যামডা জিরো ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে পারি না তার গ্রাফিক্যাল মেথডের দ্বারা, যেটা কিন্তু এখানে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সহজেই করে ফেলতে পারছিলাম। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গ্রাফের যা নেচার, এই নেচার ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টের পর গিয়ে এটা স্পিড খুব দ্রুত ইনক্রিজ করে যাচ্ছে। অর্থাৎ গ্রাফিক্যাল মেথডে আমরা ল্যামডা জিরো ভ্যালুটা এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বার করতে পারি না। এইটা আমার একটা অসুবিধা দাঁড়ালো। তার মানে কি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের
কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলো বা মোলার কন্ডাক্ট্যান্স ভ্যালু বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের ভ্যালু কি বার করা যায় না এই অবস্থায়? কোন অবস্থায়? না ইনফাইনাইট ডাইলিউশন কন্ডিশনে। এটা অবশ্যই যায়, সামান্য কিছু ঘুরিয়ে অন্য দিক থেকে যদি আমি দেখি তাহলে এটাকেও বার করা যাবে। কিভাবে করা যাবে?